আজ 17ই মে বিশ্ব হাইপারটেনশন দিবস। সারা বিশ্বে এই উচ্চ রক্তচাপ লইরে সচেতন তাহিবাল্লাই এই দিনিবে মূলত পালন করাও। তো আরা ব্যাকে কিন্তু হম বেশি টেনশন করি তাহি, কেউ টেনশন করি টিয়া পয়সা লই, কেউ আবার টেনশন করি জামাই লই, কেউ টেনশন করি আবার জামাই বড়ে লই। এইভাবেই কিন্তু আর প্রতিনিয়ত টেনশন গড়ি তাহি কোনো না কোনো বিষয় লইরে। তা আজিয়ে এই টেনশনের তুন কিভাবে আরা পরিত্রাণ পাইম এবং উচ্চ রক্তচাপ লইরে জানিবাল্লাই চলেছি অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালত। তো আরা লগে আছে আজিয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার সাইফুর রহমান সোহেল এবং কার্ডিয়াক সার্জন ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে তো বিশ্ব হাইপারটেনশন দিবস। মূলত আপনাদের কাছে আমার যে প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে, এই যে হাইপারটেনশন এটা মূলত কেন হয় বা কাদের হয়? হার্ট যখন পাম্প করে রক্তনালীতে একটা প্রেশার ক্রিয়েট হয়, হার্টের রক্তনালী এবং পেরিফেরাল ব্লাড ভেসেলে একটা প্রেশার ক্রিয়েট হয়, সেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলে থাকি। হাই ব্লাড প্রেশার অনেকগুলি কারণে হয়, কতগুলি ডিজিজে হয়, আদারওয়াইজ মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল ওয়ার্কলোড, ওবিসিটি যাদের স্থূলতা, স্বাস্থ্য বেড়ে যায়, অনেকগুলি হার্টের রোগের কারণে হাই ব্লাড প্রেশার হয়, কিডনির ফেলিউর আছে তাদের হাই ব্লাড প্রেশার হয়, এখানে থাইরয়েড একটা অর্গান আছে, থাইরয়েডের প্রবলেম, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এগুলির কারণে হাই ব্লাড প্রেশার হয়। তবে ওভারঅল যারা মেন্টাল বিভিন্ন ধরনের প্রবলেম, ইভেন ইকোনমিক্যাল প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, বিভিন্ন কারণে মানুষ যখন অস্থিরতা থাকে তখন তার হাই ব্লাড প্রেশার থাকে। যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করে তাদেরও প্রেশার কিন্তু হাই থাকে। হাইপারটেনশনের কারণে আমাদের যে প্রেশারের সমস্যা হয়, হ্যাঁ, এই যে প্রেশার বেড়ে গেলে আমরা কি করব? আমরা নর্মাল ব্লাড প্রেশার বলি যে 140/90 পর্যন্ত নর্মাল। 140/90 বেশি যদি ব্লাড প্রেশার হয় তখন তার ট্রিটমেন্ট দিতে হয়। বাট আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি অ্যান্ড আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এখন ওরা গবেষণা করে দেখলো যে 130/80 উপরে যদি ব্লাড প্রেশার হয়, সিস্টোলিক ব্লাড প্রেশার 130 উপরে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি 80 উপরে হয়, তখন এই পেশেন্টগুলিকে আসলে মেডিসিন ট্রিটমেন্ট দিতে হবে তা না, বাট পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশান, পেশেন্টের যাদের একটু স্থূলতা তাদের ওয়েট কমাতে হবে, যারা সেডেন্টারি লাইফস্টাইল করে তাদের অ্যাক্টিভিটিতে যেতে হবে, তাদের ইভিনিং ওয়াক করতে হবে 45 মিনিটসের মতো, যারা স্মোকিং করে থাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে, যারা এক্সট্রা সল্ট খাবারের সাথে এক্সট্রা সল্ট খায় সেটা অ্যাভয়েড করতে হবে, যারা অনেকে দেখা যায় যে প্রিজার্ভ ফুড নেই তাদের ক্ষেত্রেও কিন্তু হাই ব্লাড প্রেশার বেশি হয়। এর মধ্যে লো ক্যালোরি ফুড খেতে হবে, হাই ক্যালোরি ফুড অ্যাভয়েড করে লো ক্যালোরি ফুড, যেমন ফ্যাটি ডায়েট কম খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, এই জিনিসগুলি এমফাসাইজ করতে হবে। সাধারণত 130/80 উপরে গেলেই আপনাকে এই লাইফস্টাইল মডিফিকেশানে যেতে হবে, মেডিসিনের ব্যাপারটা পরে। আর ব্লাড প্রেশার 140/90 সিঙ্গেল অকেশানে পেলেই আমরা এটাকে হাই ব্লাড প্রেশার বলবো না, এটাকে আমরা ডিফারেন্ট অকেশানে দেখতে হবে। এটা সকালেও বেশি, আবার বিকালে রেকর্ড করে দেখলাম সেটাও বেশি, আবার মনে করেন যে সন্ধ্যার সময় রেকর্ড করে দেখলাম সেটা বেশি 140/90 বা তার বেশি, তখন সেটা জরুরি ভিত্তিতে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসক দেখে সেভাবে ব্যবস্থা নেবে। প্রেশার বেড়ে গেলে এটার আসলে কতটুকু ঝুঁকি হয় মানুষের জীবনে? প্রেশার যাদের কনসিস্টেন্টলি হাই ব্লাড প্রেশার থাকে, প্রেশার অনেক বেশি থাকে, তাদের কিন্তু হার্টের কতগুলি ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক হয়, তাদের হার্ট ফেলিউর হতে পারে, তাদের ব্রেন স্ট্রোক হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, তাদের ইভেন চোখের সমস্যা, অন্ধত্ব পর্যন্ত হতে পারে, কিডনি ফেলিউর হয়, এছাড়া পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, রক্তনালীর ব্লকেজ হয়, বিভিন্ন জায়গায় রক্তনালীর ব্লকেজ হয়, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই যে আপনি যে বললেন হার্ট অ্যাটাক এবং হার্ট ফেল, এই যে হার্ট ফেল এবং হার্ট অ্যাটাক দুটোই কি একই নাকি ভিন্ন? হার্ট অ্যাটাক ব্যাপারটা হলো আসলে হার্ট অ্যাটাক কখন হয়, হার্টের রক্তনালীকে আমরা করোনারি আর্টারি বলে থাকি, করোনারি আর্টারি যদি ব্লকেজ হয় তখন হার্ট অ্যাটাক হয়। হার্ট ফেলিউর অ্যানাদার থিং, হার্ট অ্যাটাক হয়েও হার্ট ফেলিউর হতে পারে, আবার কারো কারো দেখা যায় যে প্রেশার ব্লাড প্রেশার অনেক বেড়ে গিয়ে হার্ট ফেলিউর হয়। হার্ট ফেলিউর কি, হার্ট পাম্প করতে ঝামেলা হয়, তখন লাংসে পানি চলে আসে, এই ঘটনাটাকে আমরা হার্ট ফেলিউর বলি। দুটা আলাদা সাবজেক্ট। প্রেশারের সাথে কি খাওয়া সম্পর্কিত আছে? হ্যাঁ, অবশ্যই। যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের আসলে ফ্যাটি ডায়েট অ্যাভয়েড করতে হয়, তারা খাবারের মধ্যে বেশি খেতে হবে ভেজিটেবলস, বেশি ফ্রুটস, তারা লো সল্ট ইনটেক মানে অ্যাডেড সল্ট খাবে না, তাদেরকে এরকম খাবার খেতে হবে। আপনার থেকে যে প্রশ্নটি সেটি হলো যে হার্ট অ্যাটাক হলে যে সার্জারির প্রয়োজন হয় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের মধ্যে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে?
আজকে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে ডক্টর সোহেল খুব সুন্দর করে হাইপারটেনশন কিভাবে হাইপারটেনশন থেকে আমরা পরিত্রাণ পাবো বা কিভাবে আমরা চলবো এই সমস্ত পরামর্শ দিলেন। এখন আপনি যে প্রশ্নটি করেছেন এটিও এর কাছাকাছি যুক্তিযুক্ত প্রশ্ন, সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক করলে সাধারণত কী ধরনের সার্জারির প্রয়োজন হয়। সাধারণত হার্ট অ্যাটাক হওয়ার পরে কার্ডিওলজিস্টরা অ্যাঞ্জিওগ্রাম করে দেখেন যে হার্টের যে রক্তনালী সেখানে কোথায় ব্লকেজ। তো এই ব্লকেজ সারানোর বেশ কিছু পদ্ধতি আছে। ব্লকেজ যদি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টের বেশি হয় তখন সেক্ষেত্রে কার্ডিওলজিস্টরা চেষ্টা করেন সেটাকে প্রসারিত করে দিতে, তার ভেতরে রিং পরিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি বলে যেটাকে, সেভাবে চিকিৎসা করতে। আর যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে বা রক্তনালী যদি অনেক মাত্রা ইনভলভ থাকে তখন ওনারা আমাদের কাছে পাঠান বাইপাস সার্জারির জন্য। তো অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে আমরা বাইপাস সার্জারি নিয়মিতভাবেই করে যাচ্ছি। এই বছর জানুয়ারি থেকে আমি শুরু করেছি একটা নতুন টিম নিয়ে। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল যে ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হসপিটাল, সো এর যে সেট আপ, ওটি, আপনার পোস্ট অপারেটিভ কেয়ার, সব কিছু মিলে সেই তুলনায় যে মূল্য নির্ধারণ করেছে হাসপাতালের কর্তৃপক্ষ তা আসলেই বর্তমান বাজারের তুলনায় বলবো যে খুবই কম। আমরা যখন বাইরে বিদেশে কথা বলি তখন আমরা যখন বলি যে আমরা এ ধরনের টাকায় মাত্র 3 লাখ টাকায় বাইপাস সার্জারি করে দিচ্ছি, তখন তারা খুবই অবাক হন যে এত কম টাকায় আপনারা কিভাবে বাইপাস সার্জারি করেন। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হয় যে আমাদের দেশের সাধারণ মানুষের সক্ষমতা কতটুকু। তো আমরা অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে সাধারণত 4 জন ডোনার এবং 3 লাখ টাকা নিয়ে রোগীরা আসলেই তাদের বাইপাস সার্জারি করে যেতে সক্ষম হবে। এর মধ্যে সব খরচ, থাকা, খাওয়া এবং ওষুধপত্র সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড। সো আমি বলবো যে আমরা চিটাগংয়ের রোগীদেরকে অ্যাটলিস্ট ঢাকায় অথবা দেশের বাইরে না যেয়ে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে বাইপাস সার্জারি আসার জন্য, এবং আমরা সাকসেসফুলি এখন এই সার্ভিসটা এই হাসপাতাল থেকে দিতে সক্ষম হচ্ছি। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডাক্তার রোগীদেরকে প্রেশারের ওষুধ খেতে দিয়েছে, কিন্তু রোগী দেখা যায় প্রেশার একটু নিয়ন্ত্রণে থাকলেই সেই ক্ষেত্রে প্রেশারের ওষুধটা ডাক্তারের পরামর্শ ছাড়াই বন্ধ করে দেয়। তো সেই ক্ষেত্রে আসলে কতটুকু ঝুঁকি থাকে? জি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের দেশে সচরাচর দেখা যায় আমরা ব্লাড প্রেশার মেডিসিন দেওয়ার পরে প্রেশার হয়তো 120/80 মানে 120 নর্মালে চলে এসছে, পেশেন্টরা সেক্ষেত্রে দেখা যায় যে সাডেনলি মেডিসিন উইথড্র করে। না, ব্যাপারটা তা না। আসলে মেডিসিন খেয়েই আপনার ব্লাড প্রেশার নর্মাল, আপনাকে মেডিসিন কন্টিনিউ করতে হবে। মেডিসিন যদি কখনো ডোজ কমানোর প্রয়োজন পড়ে বা মেডিসিন বন্ধ রাখতে হয়, সেটা আপনার যে হৃদরোগ বিশেষজ্ঞ উনি সঠিকভাবে ওনাকে দেখানোর পরেই উনি পরামর্শ দিলে তখন আপনি বন্ধ করতে পারবেন, তার আগে এটা বন্ধ করা যাবে না। এই যে প্রেশার আসলে কতটুকু বেড়ে গেলে আমরা এটাকে হাই প্রেশার ধরবো? প্রেশার সাধারণত 130/80 উপরে গেলেই আমরা সেটাকে মেডিসিন লাগবে না, তখনই লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়টা থাকবে। তো দেখা যায় না পারসিস্টেন্টলি আমার ব্লাড প্রেশার 140/90 আছে, আমরা লাইফস্টাইল মডিফিকেশান 3 মান্থস ট্রাই করলাম। ওয়ার্ল্ড কংগ্রেস অফ হাইপারটেনশন তাদের সাজেশন যে আপনি যদি 3 মাসের মধ্যে যদি লাইফস্টাইল মডিফিকেশান, ফুড হ্যাবিট চেঞ্জ, আপনি ফিজিক্যাল এক্সারসাইজ এগুলি মেনটেন করা, লো সল্ট ফুড এগুলি মেনটেন করার পরে যদি আপনার ব্লাড প্রেশার পারসিস্টেন্টলি 140/90 বা তার বেশি হয়, তখন আপনাকে আসলে মেডিসিনে যেতে হবে। এক গবেষণায় দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড যত ব্লাড প্রেশার রেকর্ড হয় তার 50% ব্লাড প্রেশার কারেক্টলি মেজার হয়, 50% ব্লাড প্রেশার কারেক্টলি মেজার হয় না। কিন্তু আমাদের দেশে কোনো এই ধরনের কোনো স্টাডি নেই, বাট আমরা ডাক্তারি করে যেটা দেখতে পেলাম যে আমাদের দেশের 70% পেশেন্টের ব্লাড প্রেশার যেটা রেকর্ড করে তারা হোম রেকর্ড বা বাইরে রেকর্ড করে, সেই রেকর্ড 70% অলমোস্ট রং। এবার ওয়ার্ল্ড হাইপারটেনশন ডেতে বেশি এমফাসাইজ করা হয়েছে কি ব্লাড প্রেশার আগে আপনাকে কারেক্টলি মেজার করতে হবে, দেন ব্লাড প্রেশারটাকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে, সেটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্লাস আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিসিনের মাধ্যমে আপনাকে এটা কন্ট্রোল করবে, তারপর আপনি দীর্ঘায়ু বা দীর্ঘজীবী লাভ করবেন। তো আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, সেটি সার্জারির পর আসলে কি একজন রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে? সার্জারি করে অবশ্যই আপনি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারবেন, তবে যেহেতু হার্ট সার্জারি একটা মেজর সার্জারি সেই ক্ষেত্রে একটু সময় প্রয়োজন হয়, প্রথম 1 মাস রেস্ট করার দরকার হয়, তারপর থেকে উনি আস্তে আস্তে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসবেন এবং 3 মাসের পর থেকে উনি ড্রাইভিং
ওয়েট লিফটিং এই জাতীয় কাজগুলো, ভারী কাজগুলো করতে পারবেন। তো এটার সাথে কি আমাদের খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন করতে হবে সার্জারির পরে, নাকি আমরা যেভাবে থাকি ওভাবেই নর্মাল জীবনযাপন? না, অবশ্যই আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন তো আপনাকে করতেই হবে কিছুটা, কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার যে হার্টের রক্তনালী এটা সংকুচিত হওয়ার কারণ, যে কতগুলো কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে অনিয়ন্ত্রিত খাবার দাবার, যেটা ডক্টর সোহেল খুব সুন্দর করে বললেন যে লবণযুক্ত খাবার পরিহার করতে এবং চর্বি জাতীয় খাবার পরিহার করতে। খেতে পারবে চিরাঙের মানুষদের তো মেজবান খুব খুব পছন্দের একটা খাবার, সেক্ষেত্রে গরুর মাংস নিয়মিতই ওনারা খেয়ে থাকেন আমার ধারণা। তো গরু মাংস, ছাগল অথবা খাসির মাংস, মাথা এই সমস্ত চর্বি জাতীয় খাবার অবশ্যই পরিহার করতে হবে। যদিও দুঃখজনক, বাট জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। তো আপনাদের আমাদের দেশের বাইরে অনেকেই দর্শকরা আছে, তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমার যে অনুরোধ সেটা হলো, আপনার যখনই হাই ব্লাড প্রেশারের কোনো সিমটম হবে, যেমন আপনার মাথায় ব্যথা, মাথা ঘুরানো, চোখে ঝাপসা দেখা, অনেকের বমি বমি ভাব হয়, ঘাড়ে ব্যথা, এগুলি যাদের হয়, এইসব হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশারের উপসর্গ, এগুলি দেখা গেলেই আপনি ইমিডিয়েটলি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তারপর আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র খাবেন, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করবেন, তাহলে আপনি পরবর্তী যে ঝুঁকি সেগুলি এড়াতে পারবেন। সোহেল সাহেব ম্যাক্সিমামটাই বলে দিয়েছেন। তার পাশাপাশি আমি বলবো যে রেগুলার এক্সারসাইজ করা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করা, এবং আপনার যে কাজের চাপ বা স্ট্রেস, লাইফের যে স্ট্রেস, এগুলো যদি আপনি একটু নিয়ন্ত্রণ করেন তাহলে অবশ্যই এই যে হাইপারটেনশনের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন। এবং হাইপারটেনশনের ঝুঁকি থেকে মুক্ত থাকলে বা হাইপারটেনশন যদি হয়েও যায়, আপনি যদি রেগুলার কার্ডিওলজিস্ট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খান, তাহলে আপনার জীবন কিন্তু আর 10 জন স্বাভাবিক মানুষের মতন জীবনযাপন করতে পারবেন। সুতরাং হাইপারটেনশন হয়ে গেলে এটা নিয়ে টেন্স হওয়ার কিছু নাই। আর হাইপারটেনশন যাতে না হয় সেই ব্যাপারে যদি আপনি আগে থেকে সচেতন হন, তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে। এবং সবাইকে সুস্থ সুন্দর জীবনের কামনায় আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এত মূল্যবান সময় আমাদের দর্শকদের জন্য দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ ওনারা উন্নয়ন দ্বারা ডাক্তার ওনারা এই টেনশন লইরে কি পরামর্শ দিয়ে, আশা করি ওনারা ব্যাকেতুন ভালো লাগবে এবং কি উপকার আইব। তারা C+TV নিউতেই চেষ্টা করে দর্শকদের লাই এরকমের কিছু ভিন্ন আয়োজন করি পারলাই। তো দেখাবো অন্য কোনো বিষয় লইরে আবার। ততক্ষণ পর্যন্ত ওনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আর লগে তাহি বেলা এতক্ষণ ওনারা ব্যাগ গুণের ধন্যবাদ।